সেদিন যখন আমি আমার শাশুড়িকে আমার হাজবেন্ডের পরকীয়ার কথা জানাই, আমার শাশুড়ি আর আমার ননাস বলেছিল ওর কাছ থেকে একটা ছবি এনে দেখাও। তারপরের দিন লুকিয়ে আমি আমার স্বামীর ফোন থেকে সেই মেয়েটার ছবি নিয়ে আমার শাশুড়ি এবং ননাসকে দেখাই। আর এই জিনিসটা আমার স্বামী দেখে ফেলে এবং দেখে আমাকে সে রুমে নিয়ে যেয়ে প্রচুর মারধর, অনেক ধরনের আজে বাজে কথাও বলে আমাকে এবং আমাদের কাবিননামা নিয়ে ও আমাদের বাড়িতে যায়, যে আমার আম্মুকে বলে কাজীর বাড়িতে চলেন, আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব, ওর সাথে আমি আর সংসার করব না। তারপর ওদের বাড়ি থেকে মানুষজন যে আমাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আমাকে নিয়ে যাওয়ার পর আমার স্বামীর একটা শর্ত থাকে, আমার বাপের বাড়ি থেকে কেউ যেন আমাকে দেখতে না আসে, আমার সাথে যেন কেউ যোগাযোগ না করে। পরের দিনই সে আবার প্রবাসে চলে যায়। সে যাওয়ার পর তার মা আমাকে অনেক টর্চার করে, অনেক কাজ করায়, কারণ যার স্বামী তাকে ভালোবাসে না তাকে দিয়ে সবকিছুই করানো যায়। আমি ছিলাম একটা অবহেলার পাত্রী ওদের বাড়িতে, যেখানে আমি আমার নিজের বাড়িতে কখনো কোনো কাজ করি নাই, সেখানে শ্বশুর বাড়িতে এসে গাধার মতো খাটতে হচ্ছে আমাকে। আমি নিজের হাতে খেতাম পর্যন্ত না, আমার মা আমাকে খাইয়ে দিত, আমার কাপড় চোপড় ধুয়ে দিত, আমার কোনো কিছু করতে হতো না। আর সেই মেয়ে আজকে কোথায় এসে দাঁড়িয়েছি। সে যেদিন চলে যাবে সেদিন সকালবেলা আমাকে দিয়ে আমার শাশুড়ি অনেকগুলো হলুদ মরিচ রসুন এগুলো বাটায়, যে কারণে আমার গর্ভে থাকা সন্তানটাও মারা যায়। আর সেই বিদেশে যেয়ে বলে আমি নাকি আমার বাচ্চা ইচ্ছা করে নষ্ট করে ফেলেছি, তার কাছে নাকি আমি থাকতে চাই না। এত কিছুর পরেও যার কাছে আমি সংসার করছি তার সাথে নাকি আমি থাকতে। এখানে বলে রাখি, সে এবার বিদেশে আসার পর আমি ভেবেছিলাম একটা বাচ্চা কাচ্চা হইলে হয়তোবা তার আমার প্রতি মোহ বাড়বে। আজ কয়েক মাস ধরে আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেয়। আমার বাবা 7 বছর 2 মাস 19 দিন পর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরেছে, অথচ তার সাথে দেখা করতে পর্যন্ত আমাকে যেতে দিচ্ছে না। রানীর মতো করে বড় হয়েছি, রানীর মতো করেই থাকতাম যদি আপুর দেবরের সাথে। মাঝে মধ্যে তো মনে হয় নিজের জীবনটা নিজের হাত দিয়ে নষ্ট করে ফেললাম। যদি সেদিন বিয়ে না করতাম মায়ের কথায়, তাহলে আজকে আমার জীবনটা এরকম হতো না। ভালোবাসার মানুষকে যদি বেছে নিতাম তাহলে আজকে আমার জীবনটাও অনেক সুখের হতো। আর 5টা না, আজকে যদি সেই ছেলেটাকে বিয়ে করতাম যে আমাকে না দেখায় একটা ছবি দেখে মাত্র এতখানি ভালোবেসে ফেলেছে, বিয়ে করতে পারলে সে আমাকে কিভাবে রাখতো, কতটা ভালোবেসে কতটা যত্ন করে রাখতো। আজকে আর ভেবে কি হবে, যা হওয়ার কপালে তো হয়েই গেছে। আমার সেই না পাওয়া মানুষটা 15 দিনের মধ্যে বাংলাদেশে আসবে। সবাই দোয়া করবেন আমার আপুর দেবর জন্য একটা ভালো জীবন সঙ্গী পায়। আর আমার জীবন সেটা তো এভাবেই কাটতেছে, দুঃখে কষ্টে। জানি না আল্লাহ আমার জীবনে আদৌ সুখ লিখে রাখছে কিনা, নাকি সারা জীবন এই দুঃখ ভরা জীবন নিয়ে বাঁচতাও। সবাই দোয়া করেন যেন একটু ভালো থাকতে পারি। আমার এই জীবনের গল্পটা এখানেই শেষ করছি, আর বাকি কিছু বলতে চাচ্ছি। তবে হ্যাঁ, এতটুকু বলবো, কেউ পরিবারের চাপে পড়ে প্রিয় মানুষটাকে কখনো হারিয়ে ফেলবেন না, কারণ হারিয়ে ফেলা জিনিস খুঁজে পাওয়া গেলেও হারিয়ে ফেলা প্রিয় মানুষকে কখনো আর পাওয়া যায় না আগের মতো করে। তাই অন্যের সুখের কথা না চিন্তা করে নিজের সুখের কথা চিন্তা করবেন। সারাটা জীবন এই না পাওয়া দুঃখ বেদনা আপনাকেই বয়ে যেতে হবে, ফ্যামিলির কেউ এসে এই কষ্টটা বুঝবে না, যেমনটা আজকে আমি বুঝতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। মায়াবতীর আপুর দেবরের 3য় পার্ট এখানেই শেষ হলো। স্টোরিটা অনেকেই বলতেছেন যে মন গড়া, আসলে না, এই স্টোরিটা সত্যিকার জীবন নিয়েই তৈরি। এই গল্পের মধ্যেই দেখেন একটা আপু, মায়াবতী নামের আপুটা কমেন্ট করেছে, সেই আপুটার স্টোরি। যদিও আমি কখনো আপুদের নাম মেনশন করি না, বাট আপুটার যেহেতু কোনো প্রবলেম নেই তাই আপুটার নাম মেনশন করতে পারলাম। আর এখানে আমি বলে রাখি, আমি কখনোই কাল্পনিক স্টোরি শেয়ার করি না। আপুরা যে স্টোরিগুলো আমাকে সেন্ড করে তাদের জীবন ভিত্তিক, সেগুলোই আমি আপনাদের সামনে প্রেজেন্ট বানিয়ে এত সুন্দর করে এতটা আবেগ দিয়ে আসলে গল্প বলা সম্ভব না, এটা আপনাদের বোঝা উচিত। তো এই গল্পটা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।